প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার চালুর আশা, চীনের সঙ্গে আলোচনায় বাণিজ্য প্রতিরক্ষায় গুরুত্ব, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। রিজার্ভ চুরির তদন্তে বড় অগ্রগতি, সাবেক গভর্নর আতিউর সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, ভবিষ্যতের জন্য নিরপেক্ষ তদন্তের আহ্বান। বদলে যাচ্ছে সুন্দরবনের দৃশ্যপট, কোস্টগার্ডের অভিযানে কোণঠাসা বনদস্যুরা, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ৬ দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে ৫ জন, বিজিবির তৎপরতা বাড়ালেও উৎকণ্ঠা কমেনি স্থানীয়দের। ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালীতে পুরোদমে জাহাজ চলাচল শুরুর অপেক্ষা, ২ মাস ট্রানজিট ফি নেবে না তেহরান। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, সেখান থেকে যাবেন চীন। আশা করা হচ্ছে এই সফরে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হবে। বিশেষ করে মালয়েশিয়াতে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু সহ বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে গুরুত্ব পাবে। আর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য প্রতিরক্ষা সহ নানা বিষয়ে। বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি সই হতে পারে ১৫টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর এই দুই দেশ সফরকে কূটনীতি, ভূ রাজনীতি সহ সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত, চীন সহ বেশ কয়েকটি দেশ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পান তারেক রহমান। এরপর আলোচনা চলে প্রথম কোন দেশ সফর করবেন তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, সেখান থেকে চীন। ২১ ও ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বলা হচ্ছে মালয়েশিয়া ও চীনের সাথে সম্পর্কের গতি আরও বাড়বে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্র তৈরি হবে। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ মালয়েশিয়া। তবে গত প্রায় ২ বছর ধরে সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। এই সফরে সেই জটিলতা কাটবে বলে আশা করা হচ্ছে। আলোচনা হবে অবৈধ শ্রমিকদের বিষয়ে। অন্তত ১১,০০০ বাংলাদেশি শিক্ষার্থী আছেন মালয়েশিয়ায়। শিক্ষা খাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে সফরে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আছে যথেষ্ট কৌতূহল। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের সাথে প্রায় ১৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি, বাংলাদেশে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু, বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়েও হবে গুরুত্বপূর্ণ আলোচনা। চীন সফরে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা চাইবে বাংলাদেশ। এছাড়া কৃষি প্রযুক্তি হস্তান্তরেও চীনকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশের। সম্প্রতি চীন ঘুরে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে বলে জানালেন তিনি। আমরা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই না, এখানে সড়ক পথেরও যাতায়াতের ব্যবস্থা করা যায়। কুনমিং থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম, কক্সবাজারে এসে ঢুকতে পারে একটা রাস্তা। তো যখন সড়ক যোগাযোগ স্থাপন হবে, তখন তো চাইনিজ ফ্রেন্ডদের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি উন্নয়ন ঘটবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চাইনিজদের অ্যাসিস্ট্যান্স চাওয়াটা, সেই ক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ব্যবস্থায় আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারি। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী চায়না যে ভিজিট করবেন, এই যে সুদৃঢ় সম্পর্কটা, সেটা আরও বেশি সুদৃঢ় হবে। প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রী মালয়েশিয়া বেছে নেওয়াকে ইতিবাচক বলছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মত, মালয়েশিয়া চীন সফর কূটনৈতিক বিবেচনায়ও ভারসাম্যপূর্ণ। মালয়েশিয়া আর চীনের তো এক না, দুটো একেবারেই আলাদা। হয়তো মালয়েশিয়ায় যাওয়ার পিছনে এটাও থাকতে পারে যে একটু ডাইলিউট করা, যে না প্রথম দেশ তো চীন না, প্রথম দেশ মালয়েশিয়া গেছে ইত্যাদি। কিন্তু সবার চোখ আমার মনে হয় থাকবে চীনের উপরে। চ্যালেঞ্জটা হলো যে কোন নেগোসিয়েশনের মাধ্যমে এবং আমরা কতখানি লাভ করতে পারি সেইগুলো দেখা। তো আমি মনে করি যে এই প্রথম সফরে এই সফলতাটা না আসার কোনো কারণ নেই। সবকিছু ছাপিয়ে সহযোগিতা বৃদ্ধির অনেক ক্ষেত্র তৈরি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে। পাশাপাশি অক্ষুণ্ণ থাকবে দেশের স্বার্থ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ১ দশকের বেশি সময় তদন্ত শেষে প্রস্তুত করা এই অভিযোগপত্র তদন্তে বড় অগ্রগতি বলে মনে করে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ চুরির ঘটনায় কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে কিনা তার তদন্ত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির একটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা, যা আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় বিশ্বজুড়ে বেশ আলোচনা সৃষ্টি করে। পরে শুরু হয় তদন্ত। বিভিন্ন সময় প্রযুক্তিগত দুর্বলতা, নিরাপত্তার ঘাটতি এবং তদারকির প্রশ্ন ওঠে। যদিও ঘটনার ১ দশক পরে অবশেষে অভিযোগপত্রের খসড়া প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রায় ১০,০০০ পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্র চূড়ান্ত আইনি মতামতের জন্য পাঠানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। তদন্তে মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর, সাবেক নির্বাহী কর্মকর্তা এবং দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $১০১ মিলিয়ন স্থানান্তরের চেষ্টা চালায় হ্যাকাররা। এর মধ্যে ফিলিপসের একটি ব্যাংকের 4টি হিসাবে চলে যায় $৮১ মিলিয়ন। তবে শ্রীলঙ্কায় পাঠানোর চেষ্টা করা $20 মিলিয়ন আটকে যায় বানানজনিত ত্রুটিতে। পরবর্তীতে বাংলাদেশ কিছু অর্থ পুনরুদ্ধার করতে সক্ষম হলেও ফেরানো যায়নি বড় অংশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শ পাওয়ার পর আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। আমাদের দিক থেকে আমরা রেকর্ডপত্র ভিত্তিক আমরা যাচাই বাছাই করে যাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে আমরা তাদের ম্যাটারেই আমরা চিন্তা করছি। তো শেষ পর্যায়ে আমরা আমাদের তো চেষ্টা থাকবে এটা বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য। সিআইডি দেয়া অভিযোগপত্রে বাংলাদেশের ১০ জন ছাড়াও ফিলিপসের ৩৬, ভারতের ৪, চীনের ৩, নর্থ কোরিয়ার ২, জাপানের ১ ও শ্রীলঙ্কার ৮ জন রয়েছেন। তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যাক, এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটি স্বস্তির জায়গায় আসবে, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের জন্য ইমেজের জন্য একটা বড় হুমকি স্বরূপ ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাটি রাজনৈতিক বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। রিজার্ভ চুরির মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা, বাংলাদেশে কোনো ধরনের যোগসাজশ ছিল কিনা, আমাদের কোনো ধরনের কারিগরি দুর্বলতা রয়েছে কিনা, আমাদের এটার উন্নয়নের জন্য ভবিষ্যতে কি করণীয় হতে পারে, সেই বিষয়গুলো আমার মনে হয় যে ভবিষ্যতে আসবে। পুরো বিষয়টিকে যাতে নিরপেক্ষভাবে দেখা হয়, কোনোভাবে যেন রাজনৈতিকভাবে বিষয়টিকে বিবেচনা না করা হয়। দেশের আর্থিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। একসময় বনদস্যুদের কাছে সুন্দরবন ছিল নিরাপদ আস্তানা। চাঁদাবাজি ও মুক্তিপণ আদায় সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ত তারা। তবে এখন সেই চিত্র বদলেছে। সম্প্রতি কোস্টগার্ডের অভিযানে আটক হয় ৩৯ বনদস্যু। দস্যুতা করতে না পেরে মোংলা কোস্টগার্ডের স্টেশনে হামলা করে তাদের একটি গ্রুপ। এমন অবস্থায় সুন্দরবনের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয়, এমন হুঁশিয়ারি কোস্টগার্ডের। সুন্দরবন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। বেশ কয়েকটি খাল আর নদীর মোহনা বেষ্টিত এই উপকূল, তাই সময়ের সাথে পর্যটকদেরও নজর কাড়ে অঞ্চল। তবে রাত নামলেই বদলে যায় দৃশ্যপট। উপকূলীয় এই দুর্গম জলপথ হয়ে ওঠে বনদস্যুদের নিরাপদ আস্তানা। বছরের পর বছর সুন্দরবনের এই জলপথ ব্যবহার করে দস্যু বাহিনী। ট্রলার থামিয়ে জেলেদের অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায় ও অস্ত্রের মহড়া নিত্যকার ঘটনা। এমন প্রেক্ষাপটে বনদস্যু নিয়ন্ত্রণে সম্প্রতি অভিযানে নামে কোস্টগার্ড। আটক করা হয় ৩৯ জনকে, জব্দ করা হয় দেশি বিদেশি ৪২টি আগ্নেয়াস্ত্র। দস্যুদের হাতে জিম্মি ৪১ জনকে জীবিত উদ্ধার করে বাহিনীটি। এতে কোণঠাসা হয়ে পড়ে বনদস্যু বাহিনীগুলো। প্রায় সময় সক্রিয় হওয়ার চেষ্টা করলেও কোস্টগার্ডের তৎপরতায় তা বেঁচতে যায়। এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে এবার কোস্টগার্ডের স্টেশনেই হামলা করে দস্যু বাহিনীর একটি গ্রুপ।
সংস্থাটি বলছে সুন্দরবনের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের ভয়ে এখন লোকজন অস্থির যে কোস্টগার্ড ঘুরতেছে। একটা বড় সংখ্যক সন্ত্রাসীর এখন ওই অবৈধ কাজ করার পথ বন্ধ হয়ে যাচ্ছে। এখন তারা সংঘবদ্ধভাবে হয়তো কারোর প্ররোচনায় পড়ে, এটা আমি এখনই বলতে পারবো না, তারা চেষ্টা করছে ইমেজ সংকটে ফেলার জন্য একটা বাহিনীকে। আমরা অত্যন্ত স্ট্রং ফুটেজে আছি, আমরা বাহিনীর ভাবমূর্তিকে কোনোভাবেই নিচে নামতে দিব না। সুন্দরবন দিয়ে আগেই পুশিন হলেও এখন একেবারেই নেই বলে দাবি সংস্থাটির। এখনও উপকূলীয় এলাকায় রয়েছে 6 থেকে 7টি বনদস্যু বাহিনী, তাদেরও নজরদারিতে রেখেছে কোস্টগার্ড। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে চলছে বাংলাদেশ কোস্টগার্ডের টহল কার্যক্রম। একই সঙ্গে বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ, চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে তারা। সংস্থাটি বলছে যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বাহিনীর সদস্যরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, সুন্দরবন। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম জানাতে রাজধানীর খিলগাঁও কাঁচাবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, বাজারে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মিম, আপনি কিন্তু জানেন আমি বর্তমানে অবস্থান করছি খিলগাঁও তালতলা কাঁচা বাজারে এবং নতুন বাজেট প্রস্তাবের পরও কিন্তু তেমন কোনো একটা পরিবর্তন দেখা যায়নি বাজারে। তবে বিক্রেতারা বলছেন মৌসুমি সবজির চাহিদা বেশি থাকায়, কিন্তু সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম। তবে অন্যান্য যে শীতকালীন সবজি আছে, কাঁচা সবজি, সেগুলোর কিন্তু দাম একটু বাড়তি বলছেন তারা। কাঁকরোল 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 100 টাকা। পটল ছিল 60 টাকা, যেটা কমে হয়েছে 50, এবং চিচিঙ্গাও কিন্তু 20 টাকা কমে হয়েছে 60 টাকা। এদিকে বরবটি ও বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে হয়েছে যথাক্রমে 80 ও 100 টাকা। অন্যদিকে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন এবং আদায় মিলছে স্বস্তি। সে জায়গায় সেগুলোর দাম কিন্তু একদম স্থিতিশীল রয়েছে গত সপ্তাহের মতো, এবং ডিমের দাম কিন্তু 5 টাকা কমে হয়েছে 1 হালি 40 টাকা করে। আমরা গিয়েছিলাম মাছের বাজারে, সেখানেও কিন্তু দেখা গিয়েছে 900 গ্রাম ওজনের ইলিশ 2500 থেকে 3000 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় একটু বেশি বলে দাবি করছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন কাঁচামাল তারা কিন্তু যেভাবে কেনে সে তুলনায় গত সপ্তাহের থেকে বেশি টাকায় তাদের কিনতে হচ্ছে, এবং এ সপ্তাহেও কিছু বেশি দিয়েই তাদের বিক্রি করতে হচ্ছে। সে জায়গায় কিন্তু বাগদা চিংড়ি 900 টাকা কেজি, পাবদা মাছ 520 টাকা, পুঁটি 1000 টাকা, তেলাপিয়া গত সপ্তাহে ছিল 200, এবার কিন্তু এই সপ্তাহে 230 থেকে 50 টাকায় বিক্রি করছে। এদিকে অন্যান্য মাংসের বাজারের প্রতি কেজি কিন্তু গরুর মাংস, খাসি এবং সবগুলোর কিন্তু দাম তুলনামূলক গত সপ্তাহের মতো স্থিতিশীল আছে, অথবা 20 থেকে 30 টাকা বেশি বা কম এরকম দামেই কিন্তু বিক্রি হচ্ছে। আমরা নতুন বাজেটে দেখেছিলাম 60টি ভোজ্যপণ্যের ওপর কিন্তু দাম একদম এখানে করের একটা বিষয় আছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আপাতত স্থিতিশীল থাকলেও ক্রেতাদের মধ্যে কিন্তু পুরোপুরি স্বস্তি আসেনি, এমনটাই বলছেন তারা। এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ তথ্য। নীলিমা, আপনাকে ধন্যবাদ। সীমান্তে পুশিনের ঘটনায় বিজিবির তৎপরতা বাড়লেও উৎকণ্ঠা কমেনি সীমান্তবাসীর। আজও মেহেরপুরের বুড়িপোতা সীমান্তের খালপাড়া দিয়ে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ, তবে স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। এদিকে 5 জন টানা 6 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্য রেখে অবস্থান করছেন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে দিন রাত কাটছে চরম মানবেতর অবস্থায়। গত রবিবার ভোরে আসামের ধুবড়ী জেলার জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গয়টাপাড়া সীমান্ত দিয়ে 6 জন এবং বন্দুরচর সীমান্ত দিয়েও 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্য স্থানীয় গ্রামবাসী বাধা দিলে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। ওই 9 জনকে কাঁটাতারের কাছাকাছি সীমান্তের ফাঁকা এলাকায় রেখে যায় বিএসএফ। প্রতিকূল আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ায় 4 জনকে বৃহস্পতিবার অন্যত্র সরিয়ে নেয় বিএসএফ। বর্তমানে গয়টাপাড়া সীমান্তে 2 জন আর বন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। সীমান্তে পুশিনের ঘটনায় বিজিবির তৎপরতা বাড়লেও উৎকণ্ঠা কমেনি সীমান্তবাসীর। আজও মেহেরপুরের বুড়িপোতা সীমান্তের খালপাড়া দিয়ে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ,
তবে স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। এদিকে 5 জন টানা 6 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্য রেখে অবস্থান করছেন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে দিন রাত কাটছে চরম মানবেতর অবস্থায়। সীমান্তের আরো খবর জানাতে সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাব কুড়িগ্রামে। এই বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি জানাবেন। শূন্য রেখায় যারা অবস্থান করছে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা? জি মিম, শেষটাই দিয়ে শুরু করি। সীমান্তের শূন্যরেখায় টানা 6 দিন ধরে যারা অবস্থান করতেছেন তাদের ব্যাপারে এখনও কোনো সুরাহা হয়নি এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে আর নতুন করে কোনো আলোচনা হয়নি। ঠিক আজ এই মুহূর্তে পর্যন্ত এই সীমান্তে যারা রয়েছে তাদের যে প্রতিকূল অবস্থার কথা আপনি খবরে জানাচ্ছিলেন, এটি আসলে বর্ণনাতীত কষ্টে তারা রয়েছে। আমরা জানি যে এ সময় বর্ষাকালের যে বৃষ্টির যে পূর্বাভাস থাকে সেটি আসলে বেশ ভয়াবহ অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকা সেটি পাহাড়ি এলাকা এবং দুর্গম এলাকা, দুদেশেরই দুর্গম এলাকা। সেখানে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়, বড় দুটি নদী পার হয়ে যেতে হয়। এরকম পরিবেশে তারা রয়েছে। এই সীমান্তের শূন্যরেখার পুশিন করাদের রয়েছে তারা। তো সেখানে তাদের ব্যাপারে যেটি হয়েছে যে কেউ অসুস্থ হয়ে পড়ায় একজনের 2 শিশু সন্তানের পরিবারের, তো তাদেরকে ওই পরিবারের 4 সদস্যকে যদিও সরাই নেওয়া হয়েছিল। তো এখন বাকি যারা রয়েছে এরা আমরা দেখেছি তাদের খাদ্য কষ্ট এবং থাকার যে কষ্ট যারা রয়েছে সেখানে তারা নতুন করে অসুস্থ হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সীমান্তবাসীর পক্ষ থেকে কেউ জানাচ্ছিলেন। তো যদি খুব দ্রুত সময়ে তাদের ব্যাপারে সিদ্ধান্ত না আসে রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে হয়তো তাদের মধ্য থেকেও কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এরকম ধারণা করা হচ্ছে। এমনিতেই তাদের খাদ্য কষ্ট রয়েছে, থাকার কষ্ট রয়েছে, তার উপর যে একটা দুশ্চিন্তায় রয়েছে তারা যে আসলে তাদের কোন দেশের তারা নাগরিক, তারা কোন দেশ তাদেরকে গ্রহণ করবে, এরকম উৎকণ্ঠা যেমন তাদের রয়েছে। আবার সীমান্তবাসীরও উৎকণ্ঠা রয়েছে। তারা জানাচ্ছিল যে আসলে এরকমভাবে যদি পুশিনের জোরপূর্বক চেষ্টা করা হয়, আবার পুশিন করাদের ব্যাপারে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে দুই রাষ্ট্র, তাহলে সে ভবিষ্যতে সেই সীমান্তবাসীদের আরও বড় ধরনের কোনো দুর্যোগে বা বড় ধরনের কোনো দুর্ভোগে পড়তে হবে কিনা, এরকমের দুশ্চিন্তা সীমান্তবাসীর মধ্যে রয়েছে। তো আশা করা যায় অত দ্রুতই হয়তো তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে, এমনটাও পূর্বাভাস দিয়েছিল বিজিবির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের খবর তো আমরা শুনলাম। এখন আমরা চলে যাব মেহেরপুর সীমান্তে। সেখানে আছে আমাদের সহকর্মী হামিদুর রহমান কাজল। আজকে কিন্তু ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে কিন্তু 4 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, এবং তারা কিন্তু তাদের সীমান্তের যে গেট খুলে দিয়ে এই 4 জনকে সীমান্তের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই সময় কিন্তু বাংলাদেশের যে সকল স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু সেটা খেয়াল করে, এবং তাদের যখন তাদেরকে বাধা সৃষ্টি করলে তারা কিন্তু আবার সীমান্তের ওই দিকে চলে যায়। সেক্ষেত্রে তখন তারা স্থানীয় যে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি আছে, বিজিবিকে তারা খবর দিলে তারা তখন ঘটনাস্থলে চলে আসে, এবং তাদের কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা আর এদিকে প্রবেশ করতে পারেনি। আমরা যতটুকু স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে 4 জনকে পুশিন করার চেষ্টা করা হয়, তাদের মধ্যে 1 জন পুরুষ এবং 3 জন নারী ছিল, এবং তারা কিন্তু এখন বর্তমানে যে ভারতীয় সীমান্তের ভিতরেই কাঁটাতারের এপারে অবস্থান করছেন, কিন্তু তারা এদিকে প্রবেশ করতে পারেনি। বর্তমানে কিন্তু স্থানীয় এবং বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কোনোভাবে যেন তারা এদিকে প্রবেশ করতে না পারে সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, গেল 6 জন কিন্তু তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে যে পুশিনের চেষ্টা করা হয়েছিল অবৈধভাবে, তাদেরকেও কিন্তু বিজিবি কঠোরভাবে বাধা সৃষ্টি করেছিল, যার ফলে কিন্তু 24 ঘন্টা পরে তাদেরকে ফিরিয়ে নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এখন পর্যন্ত কিন্তু তাদেরকে আমরা এই যে খালপাড়া সীমান্ত তাদেরকে যে 4 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তাদেরকে এখন দেখা যাচ্ছে না, কারণ সীমান্তের যে তার কাটার যে অঞ্চলটা সেটা গভীর জঙ্গল এবং বাঁশ বাগানের কারণে তারা ওইদিকে কোনো এক জায়গায় অবস্থান করছে বলে জানা গেছে। তো বিজিবির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা হয়তো বা সীমান্তের যে জঙ্গলের ওখানে অবস্থান করছে, এবং আমরা বিজিবি বলছে তাদেরকে কোনোভাবে যেন এইদিকে প্রবেশ করতে না পারে সেজন্য তারা কঠোর অবস্থানে আছেন, এবং পাশাপাশি স্থানীয় যে জনগণ আছে তারাও কিন্তু সীমান্ত পাহারায় অটল রয়েছে। এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। মিম। কাজল, আপনাকে ধন্যবাদ। শেরপুরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির 33 টন চাল জব্দ করেছে পুলিশ। এ সময় এক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে
মধ্যরাতে শহরের চাপাতলী এলাকার জেবিন রাইস প্রসেসিং মিলে অভিযান চালানো হয়। এ সময় 33,100 কেজি চাল পাওয়া যায়। মিল থেকে আটক করা হয় ব্যবসায়ী বোরহান উদ্দিনকে। সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চালের 50 কেজি ওজনের বস্তা থেকে 30 কেজির নতুন বস্তায় ভরা হচ্ছিল। চালগুলো আবারও খাদ্য গুদামে সরবরাহ অথবা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। আটক ব্যবসায়ী বোরহান উদ্দিনের বিরুদ্ধে অতীতেও সরকারি চাল কারসাজি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ 5 বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে অসমাপ্ত সেতুটি এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ। বাধ্য হয়ে নিজস্ব অর্থায়নে সংযোগ সড়কের জায়গায় একটি নড়বড়ে কাঠের মই তৈরি করা হয়েছে। 2021 সালে শুরু হয়ে 2023 সালে শেষ হওয়ার কথা ছিল বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা পুরাতন মহাসড়কের ওপর সেতুর কাজ। 2 দফা মেয়াদ বাড়ানোর পরও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় স্থানীয়রা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সেতুর সংযোগ সড়কের জায়গায় অস্থায়ী কাঠের মই নির্মাণ করেছেন। প্রতিদিন হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ নড়বড়ে কাঠের মই দিয়ে চলাচল করছেন। অনেক রাস্তা অনেক দূর ঘুরে ঘুরে আপনার বাজারের ভিতরে যায়। আমাদের এলাকাবাসীর জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমাদের চরম দুর্ভোগ। আমাদের তো অনেক অসুবিধা হয়, গাড়ি ঘুড়ি চালাতে পারি না। ভ্যান, সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে এখানে ওঠা প্রায় অসম্ভব। ফলে বেশিরভাগ যানবাহনকেই অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে গন্তব্যে। এতে আয়ের উপর পড়ছে বিরূপ প্রভাব। রোগী যারা, তারা সহজে হাসপাতালে পৌঁছতে পারে না, নানান রকম দুর্ঘটনা ঘটতেছে। আমাদের বাড়ির কাছে ঘুরে আমরা চাই যে ব্রিজটা যাতে সহজে তাড়াতাড়ি চালু হয়ে যায়। এছাড়া কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো রাস্তা না থাকায় অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে হাসপাতালে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয় তথা কাজ দীর্ঘদিন ফেলে রাখায় কন্ট্রাক্টের শর্ত অনুসারে, দরপত্রের শর্ত অনুসারে চুক্তি বাতিল করা হয়েছে। আমরা নতুনভাবে দরপত্র আহ্বান করেছিলাম এবং সেই দরপত্র প্রক্রিয়া শেষে আমরা নতুনভাবে আবার কার্যাদেশ প্রদান করতে পেরেছি আর কি। সেতুর নির্মাণ কাজ শেষ করার জন্য নতুন করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শুরু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সরকারি প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করতে না পারায় জরিমানা এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিজেল ও বিদ্যুৎ নির্ভর সেচ ব্যবস্থা পেছনে ফেলে ঠাকুরগাঁওয়ের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে সোলার প্রযুক্তি। এতে একদিকে যেমন কৃষকের খরচ ও ভোগান্তি কমছে, তেমনি সেচ বাবদ জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে সরকারের। পরিবেশের সুরক্ষা ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই প্রযুক্তি অনন্য ভূমিকা রাখবে বলছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির এই মাঠে সৌরশক্তি ব্যবহার করে জমিতে সেচ দিচ্ছে কৃষক। জ্বালানির মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ে দেশজুড়ে কৃষক দুশ্চিন্তায় পড়লেও এখানকার চিত্র ভিন্ন। কৃষক বলছে, আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সময়মতো পানি দেওয়া যেত না জমিতে। আধুনিক প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থায় সেই ঝক্কি দূর হয়েছে, পাশাপাশি কমেছে উৎপাদন খরচ। তেল দিয়ে করতে গেলে মনে করেন 4,000-4,000-এর উপরে আমাদের বিঘা প্রতি খরচা হয়ে যায়। সোলার দিয়ে পানি দিলে আমাদের খরচা খুব কম হয়, সর্বোচ্চ আমরা 2,000 টাকা দিই। আমার নিজস্ব 20-25 বিঘা মাটি পানি দিচ্ছি, পাশাপাশি মানুষ আরো অন্যান্য মানুষকেও পানি দিচ্ছি। ফসলের যে বাড়তি খরচ হইতো ডিজেল দিয়ে সেচ দিতে গেলে সেটা অনেকটা কমে আসে। ইএসডিওর স্মার্ট রাইস মিল প্রকল্পের আওতায় চালু করা হয়েছে ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প প্রকল্প। সূর্যের আলো থেকেই সরাসরি পরিচালিত হচ্ছে এসব পাম্প। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে 26 কৃষককে দেওয়া হয়েছে অনুদান। এর মাধ্যমে 2000-এরও বেশি কৃষক সেচ সুবিধার আওতায় এসেছেন। লাভবান হওয়ায় দিন দিন এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকের। কৃষি বিভাগ বলছে, প্রযুক্তির এই ব্যবহার পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোলার পাম্প স্থাপন করার মাধ্যমে কৃষকদের এই জ্বালানি নির্ভর যে সেচ ব্যবস্থা, সেখান থেকে কৃষকরা বের হয়ে এসে আপনার নির্বিঘ্নে জমিতে সেচ দিতে পারতেছে। এতে করে কিন্তু আমাদের একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হচ্ছে, ঠিক অপর দিকে সেচ নির্বিঘ্ন থাকার কারণে আমাদের উৎপাদন ব্যবস্থা কিন্তু ভালো হচ্ছে। সোলার সেচ পাম্প ব্যবহারের ফলে বছরে অন্তত 10 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সাথে শান্তি চুক্তির অনুযায়ী দেশটির বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও পুরোদমে জাহাজ চলাচল শুরু হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে।
আগামী 60 দিনের জন্য হরমুজে বাণিজ্যিক জাহাজের ওপর ট্রানজিট ফি মওকুফ নেবে না তেহরান। তবে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি জানিয়েছেন, এই সমঝোতার অর্থ শত্রুর অবস্থান মেনে নেওয়া নয়। আপাতত অবসান হলো যুক্তরাষ্ট্র ইরান রক্তক্ষয়ী সংঘাতে। দুদেশের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির পরপরই পাল্টাতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানি বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে পুরোপুরি শুরু হচ্ছে বাণিজ্যিক জাহাজ চলাচল। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন ট্রাম্প। সেই সাথে লেবানন, ইসরায়েল সহ সব ফ্রন্টেও যুদ্ধবিরতির আশা তার। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি বলছেন, দুদেশের ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অনুমোদন দিয়েছেন তিনি। তবে এই সমঝোতার অর্থ শত্রুর অবস্থান মেনে নেওয়া নয়। ট্রাম্প হতাশা থেকে এই চুক্তিটি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রভাব খাটিয়েছেন বলেও মন্তব্য করেন মোস্তাফা। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য ট্রানজিট ফি মওকুফের ঘোষণা দিয়েছে তেহরান। তবে নিরাপত্তার জন্য মেনে চলতে হবে নির্দিষ্ট রুট ও সময়সূচি। এদিকে শান্তি চুক্তি সইয়ের পর বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানির দাম। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ডিজিটাল মাধ্যমে এরই মধ্যে চুক্তি সই করেছেন। তাই সুইজারল্যান্ডের জেনেভায় নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠানের প্রয়োজন আর থাকছে না। তবে থেমে নেই কূটনৈতিক আলোচনা। এখন দেখার বিষয়, এই সমঝোতা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে পারবে কিনা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।